আছো হেতা যত আমির ও ওমরা আর যত বেটা হোমরা চোমরা বার্তা ভীষণ শোনো হে তোমরা হাল্লা চলেছে যুদ্ধে। দেশ জুড়ে এই মুহূর্তে এক অভিনব যুদ্ধের বাতাবরণ। এই যুদ্ধ অবশ্য সীমান্তে নয়, গোলায় নয়, গুলিতেও নয়। যে নির্ভীক সেনা জওয়ানরা দেশের নিরাপত্তার জন্য প্রাণের বাজি রাখেন, এই যুদ্ধে তারা লড়ছেন না, বরঞ্চ এ লড়াই তাদের নিয়েই। রাজনীতির দাবার ছকে এবার ঘুঁটি সেনাবাহিনী। এক পদ এক পেনশন, এই নিয়ে দুভাগ রাজনীতি। একদিকে বিজেপি, অন্যদিকে কংগ্রেস, আপ, তৃণমূল সহ অন্যান্যরা। গতকাল আত্মঘাতী প্রাক্তন সেনাকর্মীর পরিবারের সঙ্গে দেখা করতে গিয়ে আর আজ মিছিল করতে গিয়ে দুদিনে তিনবার কখনো দিল্লি পুলিশের হাতে আটক হতে হলো, কখনো বা গাড়িতে বসে থাকতে হলো রাহুল গান্ধীকে। গতকাল আটক হন দিল্লির মুখ্যমন্ত্রীও। আর এই গোটা বিষয়ে রাহুলের পাশে দাঁড়িয়ে কেন্দ্রকে তীব্র আক্রমণ করেছেন মমতা বন্দ্যোপাধ্যায়। পাশাপাশি ভোপালে ৮ সন্দেহভাজন সিমি জঙ্গির এনকাউন্টার নিয়েও মধ্যপ্রদেশের মুখ্যমন্ত্রী শিবরাজ সিংহ চৌহানকে নিশানা করেছেন মমতা। তাহলে কি কোথাও বিজেপি বিরোধিতা ঘিরে জাতীয় রাজনীতিতে মহাজোট তৈরির একটা সম্ভাবনা দিগন্তে দেখা দিচ্ছে? আমরা এই আলোচনার শুরুতেই আসুন একবার দেখে নিই আজ আত্মঘাতী প্রাক্তন সেনাকর্মীর শেষকৃত্য হলো, আর সেই শেষকৃত্যে রাজনীতির হেভিওয়েটরা রইলেন। দেখুন। বৃহস্পতিবার দুপুরে শেষকৃত্য সম্পন্ন হলো আত্মঘাতী প্রাক্তন সৈনিকের। আর সন্ধ্যায় তার জন্য মোমবাতি মিছিল করতে গিয়ে ফের আটক হলেন রাহুল গান্ধী। যন্তর মন্তর থেকে ইন্ডিয়া গেট যাওয়ার সময় আটক করে তাকে থানায় নিয়ে যায় দিল্লি পুলিশ। দুদিনে তৃতীয়বার আটক করা হয় কংগ্রেস সহসভাপতিকে। এর আগে এদিন দুপুরে হরিয়ানার ভিওয়ানিতে বামলা গ্রামে বীর যোদ্ধা প্রাক্তন সেনাকর্মী সুবেদার রামকিষণ গ্রেওয়ালের শেষকৃত্য সম্পন্ন হয়। এক পদ এক পেনশন ইস্যুতে বৈষম্যের অভিযোগ তুলে বুধবার আত্মহত্যা করেন তিনি। বিষ খাওয়ার পর শেষ মুহূর্তেও যে প্রাক্তন যোদ্ধার মুখে ছিল সতীর্থদের কথা, সেনার কথা। मैंने भोजन खा लिया। किस ऑफिस से? मैं इंडिया गेट पे बैठा हूँ। फिर यो क्या करा आपने? भाई यो किए करे थे नहीं, हमारे साथ में अनर्थ हो रहा है। हमारे जवानों के साथ में अनर्थ हो रहा है। हमारे जवानों को वो नहीं मिला, क्या बोलते हैं, न्याय नहीं मिला। वही देर से देखा नहीं गया। বৃহস্পতিবার হরিয়ানার ভিওয়ানিতে বামলা গ্রামে বীর যোদ্ধা প্রাক্তন সেনাকর্মী সুবেদার রামকিষণ গ্রেওয়ালের শেষকৃত্য সম্পন্ন হল। বুধবারের দিল্লির মতো বৃহস্পতিবার হরিয়ানাতেও উপস্থিত ছিলেন রাজনীতির রথী মহারথীরা। শেষকৃত্যে উপস্থিত থেকে সুবেদার রামকিষণকে শ্রদ্ধা জানান রাহুল গান্ধী, অরবিন্দ কেজরিওয়াল থেকে ডেরেক ওব্রায়েন। আত্মঘাতী এই প্রাক্তন সেনাকর্মীর পরিবারের সমস্ত সদস্য রাত ৩টে নাগাদই হরিয়ানায় পৌঁছে যান। ভোরের আলো ফুটতেই চোখে জল নিয়ে গোটা গ্রাম ভেঙে পড়ে রামকিষণের বাড়িতে। সকাল ১১টা নাগাদ এক ঝাঁক কংগ্রেস নেতার সঙ্গে রামকিষণের বাড়িতে পৌঁছন রাহুল গান্ধী। সঙ্গে ছিলেন রণদীপ সুরজেওয়ালা, কমলনাথ, কিরণ চৌধুরী এবং হরিয়ানার প্রাক্তন মুখ্যমন্ত্রী ভূপিন্দর সিংহ হুডা। বুধবার রামকিষণের আত্মহত্যা ঘিরে দিল্লি উত্তাল হয়ে ওঠার পর তাঁর পরিবারকে রাহুল গান্ধীর সঙ্গে দেখাই করতে দেয়নি পুলিশ। কংগ্রেস সহসভাপতিকে ২ দফায় আটক করে থানায় দীর্ঘক্ষণ বসিয়ে রাখা হয়, ছাড়া হয় রাতে। তারপরও এদিন সকাল সকালই রাহুল হরিয়ানায় পৌঁছে যান। গ্রামবাসীদের সঙ্গেই যান অন্ত্যেষ্টিস্থলে। কংগ্রেসের প্রধান মুখপাত্র রণদীপ সুরজেওয়ালা এবং হরিয়ানা প্রদেশ কংগ্রেসের সভাপতি অশোক তনওয়ার মৃত সেনা জওয়ানের দেহ কাঁধে করে নিয়ে যান। রাহুলের আগেই এদিন সকালে হরিয়ানায় পৌঁছে যান তৃণমূল সাংসদ ডেরেক ওব্রায়েনও। রামকিষণের পরিবারের সদস্যদের সঙ্গেও বেশ কিছুক্ষণ কথা বলেন তিনি। फैमिली इज वेरी अपसेट। एक तो अपसेट तो है बिकॉज इनका पिताजी चला गया, प्लस क्या हो गया जो हुआ कल का जो बिहेवियर था, दे वर ट्रीटेड वेरी बैडली एंड दे वेरी अपसेट। দেশের এই বীর সেনানী শেষকৃত্যে অংশ নেন দিল্লির মুখ্যমন্ত্রী অরবিন্দ কেজরিওয়ালও। রামকিষণের পরিবারের জন্য আর্থিক সাহায্য ঘোষণা করেছেন তিনি। दिल्ली सरकार उन्हें शहीद का दर्जा देगी, उनकी शहादत की कीमत नहीं लगाई जा सकती, लेकिन एक ये छोटा सा दिल्ली सरकार की तरफ से सहायता राशि है 1 करोड़ रुपए की, जो इनके परिवार को देगी। বিজেপি শাসিত হরিয়ানার মুখ্যমন্ত্রী কৃষ্ণলাল পানওয়ারও এদিন শেষকৃত্যে হাজির ছিলেন। চাপের মুখে আত্মঘাতী প্রাক্তন সেনাকর্মীর পরিবারকে ১০ লক্ষ টাকা আর্থিক সহায়তা দান ও পরিবারের একজনকে চাকরি দেওয়ার কথা ঘোষণা করেছে বিজেপি শাসিত হরিয়ানা সরকার। তবে সুবেদার রামকিষণ গ্রেওয়াল তো সাহায্য চাননি, চেয়েছিলেন হকের পাওনা। সেটা সময় পেলে পৈতৃক গ্রামে তাঁর চিতা এখনই জ্বলত না। এবিপি আনন্দ। আমরা এই অনুষ্ঠান যখন শুরু করতে চলেছি তখন রাহুল গান্ধীকে একটি গাড়ির মধ্যে বসিয়ে রাখা হয়েছে। ঠিক কি বলছেন এই মুহূর্তে রাহুল গান্ধী, দেখাবো। पता नहीं भैया, हमें गाड़ी में रखा हुआ है, निकलने नहीं दे रहे, ना पुलिस स्टेशन ले जा रहे हैं,
ना पता नहीं, मुझे तो कहा गया कि 144 के कारण हटाया जा रहा है। जो परिवार था उनके साथ जो कल पुलिस स्टेशन में मेरे सामने बर्ताव किया वो बिल्कुल सही नहीं है। और जो हमारी सेना है बॉर्डर पे खड़ी है, उनको मोराल पे इसका असर पड़ता है। सिर्फ उसके बारे में माफी मांग ले, मैं तो यहाँ बैठा रहूंगा, मुझे कोई फर्क नहीं पड़ता। কৃষাণু মিত্রের কাছে যাব। কৃষাণু, সেনা জওয়ানদের বলিদান কিংবা সেনাবাহিনীর বীরত্বের নামে দেশ জোড়া একটা কাশ্মীর থেকে কন্যাকুমারিকা আবেগের ঢেউ আসে এবং কোনো সন্দেহ নেই যে সার্জিক্যাল স্ট্রাইকের পর তার রাজনৈতিক লাভ যদি কোনো দলের কাছে যায় সেটা বিজেপি। কিন্তু এই সুবেদার রামকৃষ্ণ গ্রেওয়ালের আত্মবলিদান তো কার্যত বিরোধীদের অক্সিজেন দিল। আমি যদি বলি যে কালকে পরপর দফায় দফায় প্রতি ঘন্টায় একটার পর একটা মেজর পলিটিক্যাল ব্লান্ডার করেছে বিজেপি। রাহুল গান্ধীকে হাসপাতালে ঢুকতে না দিয়ে 2 দফায় আটক করে, আজকে তার গাড়িতে বসিয়ে রেখে, কেজরিওয়ালকে আটক করে, মনীষ সিসোদিয়াকে 12 ঘন্টা আটকে রেখে, এই যে রামকিষাণের পরিবার তাদের কার্যত মারধর। আজ সকাল থেকে সবকটি সংবাদ মাধ্যমকে সেই পরিবারের লোকজন বলেছেন তারা কালকের ঘটনায় প্রহিত হয়েছেন। আর 24 ঘন্টার মধ্যে আমি দর্শকদের বিস্তারিত দেখাবো যে প্রাক্তন সেনাপ্রধান কেন্দ্রীয় মন্ত্রী ভিকে সিংহ কি বলেছেন। আমি সে কথায় আমি যদি বলি পরপর একটার পর একটা পলিটিক্যাল ব্লান্ডার বিজেপি ব্যাকফুটে পাঠিয়ে দিল। প্রথম কথা হচ্ছে যে সরকার সরকারের মতো চলে, তার যে তন্ত্র আছে সে আমলা হোক, তার বিভিন্ন যে ধাপগুলো আছে সেইগুলোর মতো করে সরকার চলে। তুমি বলছো রাহুল গান্ধী হাসপাতালে দুজন লোক নিয়ে ঢুকবেন কিনা এটা পুলিশ নিজের সিদ্ধান্ত না? না, আপনি আগে বলুন রাহুল গান্ধীর সিকিউরিটির যে স্ট্যাটাস আছে, যে স্পেশাল এসপিজি সিকিউরিটি উনি পান, তারপর একটা হসপিটালে এই পুরো কংগ্রেসের এত নেতা এত সাপোর্টার নিয়ে উনি যেইভাবে ঢুকছেন সেটাতে কি হাসপাতালের পরিবেশ সেটা নিয়ে কি প্রশ্ন জাগে আপনার? আমি রাহুল গান্ধী প্রথমে যখন যাচ্ছিলেন তখন কোন নেতা কর্মীদের নিয়ে ঢুকছিলেন না, তাকে আটকানোর পর হাজার হাজার কংগ্রেস কর্মীরা জড়ো হয়। আপনার দিল্লির মতো জায়গাতে যারা আমরা গেছি সেখানে এত কর্মীকে অত ইজিলি এত তাড়াতাড়ি মোবিলাইজ করা যায় না যদি না সেটা একটা পূর্ব নিয়োজিত একটা পরিকল্পনা মাফিক হয়ে থাকে। দুই হচ্ছে আমি আসবো ভারতীয় রাজনীতিতে হাসপাতালে গিয়ে রাজনীতি করা, নেতাদের হাসপাতালে আক্রান্ত পরিবারের পাশে দাঁড়ানো একটা ট্র্যাডিশন। আমি যদি ধরে নিই যে এই ট্র্যাডিশনটা সাধারণ রোগীদের পক্ষে খারাপ, আপনি আমায় বলুন জয়ললিতা অসুস্থ হলে অরুণ জেটলি এবং অমিত শাহ যান কেন? সেখানে তো সাধারণ রোগীদের একই রকম অসুবিধা হয়। সেটা কিন্তু তারা কিন্তু সেখানে বিজেপি কর্মীদের নিয়ে স্লোগান দিতে দিতে তারা যান না। একটা দেখা করতে এই কিছুদিন আগে আমরা তৃণমূলের একজন নেতা তিনিও হসপিটালে ছিলেন, অনেকেও দেখা করতে গেছে, কিন্তু তারা কেউ সেই হাসপাতালে যে বাধা সৃষ্টি করে যাননি। আমি আজকে এইখানে যে রাহুল গান্ধী কথাটা বললেন দেশের সেনাবাহিনীর মোরাল নিয়ে উনি বললেন, যখন সার্জিক্যাল স্ট্রাইকের উপর প্রশ্নচিহ্ন দাঁড় করিয়ে উনার নেতারা মন্তব্য করেন তখন কি সেটা মনোবলে কোনো এফেক্ট করে না বলে উনি মনে করেন? তো উনার তো সেই নেতাদের বিরুদ্ধে আগে ব্যবস্থা গ্রহণের প্রয়োজন ছিল, সেটা না করে উনি এখন যে লেকচার দিচ্ছেন সেটা মানুষের কাছে হাস্যস্কর বলে। কারণ কি আমরা এই ভিডিও দেখেছি যে থানায় বসে উনি জানেনই না যে উনার সাথে যিনি গ্রেফতার হয়েছেন তিনি মৃত ব্যক্তির বাবা না ছেলে না ভাই, উনি জানেনই না। সেই ভিডিও আজকে আমরা দেখি। আসলে বিজেপির কাছে গণতন্ত্রটাই হচ্ছে হাস্যস্কর, আর কিছুই না। আমি একটা প্রশ্ন করতে চাই, কেউ মারা গেছেন, তার ফ্যামিলিকে একজন লিডারশিপ দেখতে যাচ্ছে, এটা তো একটা ডেমোক্রেটিক কান্ট্রি, সেখানে দাঁড়িয়ে এইভাবে ডিটেনশনটা কিভাবে হয়? 1, 2, চিফ মিনিস্টার অফ দিল্লি, ডেপুটি সিএম ডিটেন্ড কিভাবে হয়? এটা কি এমার্জেন্সি নিয়ে এসছেন নরেন্দ্র ভাই মোদি? এটা বুঝতে হবে। আর একটা ব্যাপার যেটা হচ্ছে, একটা দেখুন ওই ভিকে সিং এর কথাটা আসছে, আমি ভিকে সিং এর কথা আসবো। তার আগে আপনার কাছে আমার একটা প্রশ্ন আছে, সেটা 40 বছর ধরে এক পদ এক পেনশন কংগ্রেস করেনি কেন? আজকে যদি বিজেপি বলে যে কংগ্রেসের এই আন্দোলন একেবারে মায়াকান্না বা কুমিরের অশ্রু, তাহলে কি বলবেন তাকে? মানে আমি যদি বলি উল্টো মতটা যে আগামী বছর কয়েক মাসের মধ্যে যে কটা রাজ্যে নির্বাচন, পাঞ্জাব বলুন, উত্তরপ্রদেশ বলুন, উত্তরাখণ্ড বলুন, মানে প্রত্যেক 3টে পরিবারের একটি পরিবারে হয় এই মুহূর্তে সেনাবাহিনীর সঙ্গে যুক্ত আছেন বা আগে ছিলেন, সেই ইমোশন নিয়ে কংগ্রেস নির্বাচনী বৈতরণী পার করতে চলেছে। দেখুন প্রিভিয়াসলি ইউপিএ সরকারের
3বার আমরা পেনশন বাড়িয়েছি। কোসারি কমিশনের যা রিপোর্ট এসেছিল সে অনুযায়ী, রেকমেন্ডেশন অনুযায়ী আমরা করেছি। তাই এখানে কেউ বলতে পারবে না ইউপিএ সরকার স্টেট ব্যাক অ্যান্ড লেট ডাউন, এটা অস্বীকার করার এই যে জায়গা, এই জায়গাটা এখানে তৈরি হয় না। ফাইন, আমি দ্রুত একবার দর্শকদের দেখাতে চাইবো যে এই বিজেপি বিরোধী বিভিন্ন রাজনৈতিক দল, তৃণমূল কংগ্রেস, আপ এবং অবশ্যই কংগ্রেসের কাছাকাছি আসার মধ্যে কোথাও কি দিগন্তে ওই বিজেপি বিরোধী, মোদী বিরোধী মহাজোট তৈরির একটা প্রক্রিয়া শুরু হয়ে গেল। দেখুন, দেশে এই মুহূর্তে সবচেয়ে চর্চিত দুটি ঘটনা। প্রথম, এক পদ এক পেনশন ইস্যুতে বৈষম্যের অভিযোগ তুলে প্রাক্তন সেনাকর্মীর আত্মহত্যা। দ্বিতীয়, ভোপালে সন্দেহভাজন সিমি জঙ্গিদের এনকাউন্টার। দুটি ঘটনাতেই ঘোর অস্বস্তিতে বিজেপি। প্রথমটিতে কেন্দ্রের মোদী সরকার, দ্বিতীয়টিতে বিজেপি শাসিত মধ্যপ্রদেশ সরকার। আর তাৎপর্যপূর্ণভাবে এই দুই ঘটনা নিয়েই বুধবার বিজেপিকে বেঁধেন মমতা বন্দ্যোপাধ্যায়, তাও আবার কংগ্রেস কিংবা আম আদমি পার্টির তরফে কার্যত কোনো প্রতিক্রিয়া দেওয়ার আগেই। কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রকের অধীনস্থ দিল্লি পুলিশ রাহুল গান্ধী ও মনীষ সিসোদিয়াকে আটক করার পরই তিনি লেখেন, প্রাক্তন সেনাকর্মীর আত্মহত্যার ঘটনা খুবই দুঃখের। পাশাপাশি রাহুল গান্ধী ও মনীষ সিসোদিয়াকে পুলিশের বাধা দেওয়া দুর্ভাগ্যজনক, তাদেরকে সমবেদনা জানাতে দেওয়া উচিত ছিল। পরে অরবিন্দ কেজরিওয়ালকে আটক করা হলেও একই রকম তৎপরতার সঙ্গে মমতা ফের টুইট করেন, নিজের রাজ্যে একজন মুখ্যমন্ত্রীকে আটক করা হলো, তিনি স্বাধীনভাবে চলাফেরা করতে পারবেন না, এটা কখনোই মেনে নেওয়া যায় না। একই দিনে বিজেপির আরেক অস্বস্তি, ভোপাল এনকাউন্টারের প্রসঙ্গ খুঁচিয়ে দেন মমতা বন্দ্যোপাধ্যায়। টুইট করেন, তথাকথিত এনকাউন্টারের তত্ত্বে আমরা বিশ্বাসী নই, অনেক প্রশ্নের উত্তর মেলেনি, রাজনৈতিক স্বার্থ চরিতার্থ করা ছাড়া এই ধরনের কাজের অন্য কোনো উদ্দেশ্য নেই, দেশের সংহতি ও অখণ্ডতা নিয়ে আমি উদ্বিগ্ন। পর্যবেক্ষকদের একাংশের মতে মমতা বন্দ্যোপাধ্যায় যে অত্যন্ত পরিকল্পিতভাবেই মোদী বিরোধিতার হাওয়া জোরালো করতে চাইছেন তার প্রমাণ গত কয়েকদিনে বারবার মিলেছে। আমি নন ভেজ খাই, আপনি ভেজ খেতেই পারেন, কিন্তু আমি যদি বলি আমি নন ভেজ খাই বলে আপনাকে আমি আন্ডা খেতে অ্যালাউ করবো না, এটা হয়? এটা তো যার যার নিজের ব্যাপার। আগুন লাগিয়ে দেওয়া খুব সহজ, আগুন নেবানো খুব শক্ত ব্যাপার। গত 22 অক্টোবর কালীঘাটে দলের কোর কমিটির বৈঠকে মমতা এও বলেন, কেন্দ্রীয় সরকার তার সমস্ত শক্তি দিয়ে বিজেপিকে প্রমোট করছে, এর আগে কোনো সরকার এরকম করেনি। সরকারি নানা অনুষ্ঠানে রাখা হচ্ছে বিজেপির দলীয় চিহ্ন, ভেঙে ফেলার চেষ্টা হচ্ছে যুক্তরাষ্ট্রীয় কাঠামোকে। যুক্তরাষ্ট্রীয় কাঠামোয় আঘাতের অভিযোগ তুলে সংসদের আসন্ন অধিবেশনে প্রয়োজনে কংগ্রেসের সঙ্গে কক্ষ সমন্বয়ের ইঙ্গিত দিয়েছে তৃণমূল। এরই মধ্যে অভিষেকের স্বাস্থ্য নিয়েও রাহুল মমতা ফোনে কথা হয়েছে, যা নিছকই সৌজন্য হলেও এর মধ্যে রাজনৈতিক তাৎপর্য খুঁজে পাচ্ছেন অনেকেই। তাদের মতে মোদী বিরোধিতা জোরালো করতে কংগ্রেস এবং তৃণমূলের একে অপরকে প্রয়োজন, সম্ভবত সেই কারণেই নয়া সমীকরণ তৈরির ইঙ্গিত মিলছে। সেই সঙ্গে এই প্রশ্ন জোরালো হচ্ছে, 2019-এর লোকসভা নির্বাচনের আগে কি জাতীয় রাজনীতিতে মোদী বিরোধী কোনো মহাজোট তৈরি হতে পারে? কংগ্রেসকে সামনে রেখে বাকি বিজেপি বিরোধী আঞ্চলিক দলগুলি কি একত্রিত হতে পারে? তার মূল চালিকা শক্তি কি মমতা বন্দ্যোপাধ্যায় হবে? এবিপি আনন্দ। বিমল শঙ্কর নন্দের কাছে যাও। বিমলদা, রাহুল গান্ধী এবং অরবিন্দ কেজরিওয়াল, তাদের দল কংগ্রেস এবং আপ কোনো প্রতিক্রিয়া দেওয়ার আগে গোটা দেশের মধ্যে যিনি তীব্র প্রতিক্রিয়া দিলেন টুইটারে, তার নাম মমতা বন্দ্যোপাধ্যায়। এবং শুধু পেনশন নিয়ে বঞ্চনায় আত্মঘাতী সেনাকর্মীর কথা নয়, একেবারে প্যারালালি তুলে আনলেন এই 8 জন সিমি সদস্যের যে এনকাউন্টার, সেই ইস্যুটা। কোথাও কি ডেরেক ওব্রায়ানকে বিকেলের ফ্লাইটে দিল্লি পাঠিয়ে দিলেন যাতে আছে ফার্স্ট আওয়ারে গিয়ে সেই সেনাকর্মীর বাড়িতে পৌঁছানো যায়। কোথাও কি খুব সুপরিকল্পিতভাবে বিজেপি বিরোধী একটা মহাজোট তৈরি প্রক্রিয়া শুরু হয়ে গেল? না, বিজেপি বিরোধী মহাজোট হবে কি না সেটা রাজনীতিতে অনেক দূরের ব্যাপার। যদিও রাজনীতি সম্ভাব্যতার শিল্প, কিন্তু এখন থেকে ভবিষ্যৎবাণী করলে ওই আমেরিকার প্রেসিডেন্সিয়াল ইলেকশনের মতোই হবে। সবাই যেভাবে কেক বলে দিয়েছিল এখন ঘোরাতে শুরু করেছে, ট্রাম্প নাকি বিপুলভাবে এগিয়ে এসছে। তাই রাজনীতিতে এত ভবিষ্যৎবাণী না করাই ভালো। তবে এই মুহূর্তের রাজনীতি, রাষ্ট্রবিজ্ঞানের ছাত্র হিসেবে আমি যতটুকু ভারতের রাজনীতিকে ব্যাখ্যা করতে পারছি, 60, 70 এমনকি 80-র দশকে রাজীব গান্ধীর আমলেও যে রজনী কোঠারির কথা অনুযায়ী কংগ্রেস সিস্টেম চলতো, সেই সময় একদিকে কংগ্রেস, অন্যদিকে অন্য রাজনৈতিক দলগুলো। সেটা কংগ্রেস কিন্তু তার বহু আগে থেকে ক্ষমতায় ছিল, অথচ বিজেপি 3 বছর ক্ষমতায় রয়েছে, তারপরেই কিন্তু সিস্টেমটা চালু হয়ে গেছে। বাকি বিরোধী দলগুলো প্রায় আতঙ্কিত হয়ে পড়েছে যে বিজেপি সিস্টেম না চালু হয়ে যায়। তো ওদের আতঙ্কের কারণ 2019-এ বিজেপি যদি জিতে যায়, ডেফিনেটলি একটা অন্য সিস্টেম চালু হতে পারে। আসলে বিজেপির যে রাজনীতি, জাতীয়তাবাদী রাজনীতি, তার সেই সিস্টেমটাকে আটকানোর প্রক্রিয়া ডিসকোর্স রয়েছে, এরা সেই ডিসকোর্সটাকে ভাঙার চেষ্টা করছে। এবং সেটাকে আটকাতে গেলে যেটা দরকার, বিজেপির বিরুদ্ধে কংগ্রেস একটা সময় বামেরাও বিভিন্ন জোটের চেষ্টা করেছিল, পারেনি কখনো।
একাধিকবার তারা ব্যর্থ আপনি কি এটা বলছেন যে কংগ্রেসকে সামনে রেখে হবে না, কারণ মমতা ব্যানার্জি কংগ্রেসকে সামনে রেখে তারপর উনি পেছনে থেকে এগোবেন, আমার মনে হয় না ওই রাজনীতি করবেন। বিজেপির বিরুদ্ধে এই মুহূর্তে যদি চ্যালেঞ্জ করতে পারে সেটা হচ্ছে কেবলমাত্র আঞ্চলিক দলগুলো, সেখানে নীতিশ কুমার, অরবিন্দ কেজরিওয়াল, মমতা ব্যানার্জি এরা হতে পারে। এই রাজ্যগুলোতে কোথাও কিন্তু কংগ্রেস সেইভাবে শক্ত জায়গায় নেই। উত্তরপ্রদেশেও আগামী নির্বাচনে কংগ্রেস কি করবে কেউ জানে না। নাকি এই সমস্ত পরের কথা, আসল হচ্ছে যে ফ্লোর কোঅর্ডিনেশন একটা শুরু হয়। ফ্লোর কোঅর্ডিনেশন রাজনীতিতে থাকে, ওটা নতুন কোনো কথা নয়। অনেক সময় সিপিএম এর সঙ্গেও বিজেপির ফ্লোর কোঅর্ডিনেশন হয়েছে কংগ্রেসের আমলে, মানে সেটা ভয়ঙ্কর কোনো ঘটনা নয়, মানে সেই অর্থে ওখানে অস্পৃশ্য নয়। কিন্তু বিজেপির যে অগ্রগমন সেইটাকে আটকে দেওয়ার চেষ্টা করছে এই দলগুলো, কারণ তারা খুব ভালো জানে যে বিজেপি যদি 2019-এ আবার দ্বিতীয়বার ব্যাক করে চলে আসে তাহলে কিন্তু এই দলগুলোর পক্ষে সমস্যা হতে পারে, কারণ কংগ্রেসের পক্ষে আটকানো অসম্ভব। কারণ কংগ্রেস মানে পশ্চিমবঙ্গে ছেড়ে দিন, সর্বভারতীয় স্তরে কংগ্রেসের যা অবস্থা তাতে সেই দলকে নিয়ে বাজি ধরার লোক খুবই কম। আমার তো আপনি বলছেন আঞ্চলিক দলগুলো তাদের নিজেদের রাজ্যে বিজেপি বিপদকে রুখতে একটা সর্বভারতীয় প্ল্যাটফর্ম খুঁজছে, তারা নিজের মতো করে একটা প্ল্যাটফর্ম তৈরি করার চেষ্টা করছে বিজেপিকে রুখতে। বিজেপি বিপদ হবে কিনা আমি সেই আলোচনায় যাব না, তারা বিজেপি রাজনীতি স্বাভাবিক নিয়মে তারা রুখতে চাইবে, সেক্ষেত্রে মমতা ব্যানার্জি কিন্তু পিভটের ভূমিকা পালন করবেন। আমি দ্রুত একবার আপনাদের দেখাবো যে এই আলোচনার শুরুতেই যার কথা উঠে এলো প্রাক্তন সেনাপ্রধান এবং এই মুহূর্তের কেন্দ্রীয় মন্ত্রী, বিদেশ দপ্তরের প্রতিমন্ত্রী ভি.কে. সিংহ, যার একের পর এক মন্তব্যে এর আগে নরেন্দ্র মোদী সরকার বারবার বিড়ম্বনায় পড়েছেন। গত 24 ঘন্টায় তিনি দুবার মুখ খুলেছেন। মুখ খুলে কি দলের বিড়ম্বনা আরো বাড়াচ্ছেন ভি.কে. সিংহ? দেখুন। आरोपी दिखाया जा रहा है, उसकी मानसिक स्थिति क्या थी हमको नहीं पता किसी को भी, पहले उसकी तहकीकात तो होने दीजिए। वो कांग्रेस के वर्कर थे। একজন প্রাক্তন সেনাকর্মী রাজধানীর বুকে সরকারি ভবনের লনে বিষ খেয়ে আত্মহত্যা করছেন। আরেকজন প্রাক্তন সেনাপ্রধান তাঁর সম্পর্কে এভাবেই নানা সময় নানা আজব মন্তব্য করে চলেছেন। বুধবার তাঁর চোখে আত্মঘাতী প্রাক্তন যোদ্ধার মানসিক অবস্থা খারাপ ছিল, আর 24 ঘন্টা পর সেই আত্মঘাতী যোদ্ধাই হয়ে গেলেন কংগ্রেস কর্মী। आपको शायद पता होना चाहिए वो कांग्रेस के वर्कर थे, कांग्रेस की टिकट पर सरपंच बने हुए थे। অনেকে অবশ্য ভি.কে. সিংহর এই মন্তব্যে এতটুকু অবাক নন। তারা বলছেন মনে রাখতে হবে তিনি আগে সেনাপ্রধান ছিলেন, এখন মোদী সরকারের মন্ত্রী। তাই প্রাক্তন সেনাকর্মীর আত্মাহুতিতে মোদী সরকার যখন চরম অস্বস্তিতে, তখন জেনারেল তার পুরনো ইউনিফর্ম সরিয়ে রেখে রাজনীতিবিদদের পোশাক গায়ে তুলেছেন নিজের দলকে আড়াল করতে। इनकी समस्या 1 रैंक 1 पेंशन से नहीं थी, उसको सल्फास किसने दिया? और उसके बाद मीडिया के अंदर एक ऑडियो चल रहा है, मुझे बताइए सल्फास खाने के बाद आदमी इस तरीके से बात करेगा क्या? কিন্তু ভি.কে. সিংহ যাই বলুন না কেন, 30 বছর দেশ সেবা করা 77 বছরের বৃদ্ধ রামকিষাণ গ্রেওয়ালকে তার গ্রামের লোক চেনে আত্যন্ত ফৌজি হিসেবেই। দিল্লিতে বসে ভি.কে. সিংহ রামকিষাণের অন্য পরিচয় জানতে পারলেও আত্মঘাতী প্রাক্তন সেনাকর্মীর গ্রামের লোকেরা অবশ্য কোনোদিনই এরকম কিছুই খুঁজে পায়নি। যেমন তারা গত 77 বছর ধরে বুঝে উঠতে পারেননি যে রামকিষাণের মানসিক অবস্থা নাকি খারাপ, তাই ভি.কে. সিংহকে কড়া জবাব ছুড়ে দিয়েছেন তারা। रामकिशन जी बहुत ही हेल्दी और स्वस्थ व्यक्ति थे और पूरा एरिया में, पूरे भिवानी जिले में उनकी चर्चा है। इस तरह की जो उसके बारे में कह रहे हैं वो बिल्कुल गलत अफवाहें हैं। गांव का इतना अच्छा योग्य आदमी था, ये तो मतलब 5 किलोमीटर ये 25 मिनट में आने वाला, इतना दौड़ और इतना फिजिकल फिट, हेल्दी, हार्टी, बहुत अच्छा आदमी था। হরিয়ানার ভিওয়ানিতে ছোট্ট বামলা গ্রামের নাম অনেকেই প্রথম শুনেছিলেন 2008 সালে, যখন প্রথমবার কেন্দ্রের নির্মল গ্রাম পুরস্কার পেয়েছিল এই জনপদ। তবে অনেকেই জানেন না সেই উদ্যোগের পেছনে ছিল একটাই নাম, রামকিষাণ গ্রেওয়াল। গ্রামে মেয়েদের জন্য স্কুল তৈরি হোক বা চাষাবাদের জন্য জলের বন্দোবস্ত, সবই হয় রামকিষাণের উদ্যোগে। কিন্তু দিল্লিবাসী মন্ত্রীদের কানে হয়তো এসব কিছুই পৌঁছয়নি, তাই যে পথে ভি.কে. সিংহ সে পথেই বাবুল সুপ্রিয়। क्या उनकी मानसिक स्थिति ठीक थी, किस वजह से उन्होंने इस तरीके का कदम उठाया, जबकि मुद्दा 5000 रुपया के करीब है। जो 5000 रुपया के लिए जो कहा जा रहा है इन्होंने सुसाइड की है, इसकी जांच भी होनी चाहिए। অনেকে বলছেন কিষাণ হোক বা জওয়ান, কারোর আত্মহত্যাতেই যখন শাসকের গায়ে ছ্যাঁকা লাগে তখন কেউ আলু চাষির আত্মহত্যাকে পারিবারিক বিবাদ বলে কাটানোর চেষ্টা করে, কেউ আবার মৃতের মানসিক অবস্থা নিয়ে প্রশ্ন তোলে। সব শাসকেরই হয়তো এক রং। এবিপি আনন্দ।
সমিতি এক ধাঁধা, বিকে সিংহ তিনি দেশের সেনা প্রধান ছিলেন, তিনি বলছেন মানসিক অবস্থা তদন্ত করে দেখতে হবে, 24 ঘন্টা পরে বলছেন আত্মঘাতী এই সেনাকর্মী কংগ্রেস কর্মী। প্রাক্তন সেনাপ্রধানের কাছ থেকে এইটুকু সহানুভূতি একজন মৃত সেনাকর্মীর পরিবার তারা পেতে পারে না? এবং ঠিক যেভাবে রাজনীতিবিদরা আলু চাষি মারা গেলে বলেন মানসিক অবসাদে, ঋণের দায় কেউ গলায় দড়ি দিলে বলেন যে দাম্পত্য সমস্যা কিংবা বিবাহ বহির্ভূত সমস্যা, একদম এক সুরে একজন প্রাক্তন সেনাপ্রধান এটা বলতে পারলেন, রিপিট করলেন 24 ঘন্টার মধ্যে। সেনাপ্রধান উনি ছিলেন, কিন্তু মানসিক দিক থেকে অনেক দূরে সরে গেছেন, সেজন্যই তো সরকারের মন্ত্রী হয়েছেন। এখন সরকারের মন্ত্রী তখনই থাকতে পারবেন যখন উনি যতদিন উনি ওই দল এবং প্রধানমন্ত্রীকে খুশি করে চলতে পারবেন, এবং ওর মুখ দিয়ে এটা বলানো হয়েছে। এটা এরকম মনে করবার কোনো কারণ নেই যে উনি হঠাৎ করে বলেছেন, তার কারণ দ্বিতীয় আজকের যে সাংবাদিক সম্মেলন দেখবেন ওটা ঘটা করে ডেকে করা হয়েছে, ওটা চলমান বিবৃতি নয়। এবং একই কথা আরেকজন মন্ত্রীও বললেন যিনি পশ্চিমবাংলা থেকে নির্বাচিত, ফলে এটা হচ্ছে বিজেপির ভার্সন। ফলে তারা যে কি সেনাকর্মীদের সম্মান করেন এর থেকেই বোঝা যাচ্ছে এক। ফলে সার্জিক্যাল স্ট্রাইক যা কিনা ভারতবর্ষে অতীতেও হয়েছে, সেই সার্জিক্যাল স্ট্রাইকের নাম করে আসলে এরা একটা জিঙ্গোইজম তৈরি করতে চাইছেন, একটা উগ্র জাতীয়তাবাদ তৈরি করতে চাইছেন, একটা যুদ্ধ ভাব তৈরি করতে চাইছেন। কারণ উত্তরটা আপনি একটু আগে বলেছেন, সামনে ইউপির নির্বাচন আছে, তারপর পাঞ্জাবের নির্বাচন আছে, উত্তরাঞ্চলের নির্বাচন আছে, আর এর আগে 3 তালাকের 2 তালাক হয়ে গেছে দিল্লিতে এবং বিহারে। ফলে এরপর 3 তালাক হয়ে গেলে আর বিজেপিকে খুঁজে পাওয়া যাবে না। সেই জন্য যে কোনো মূল্যে হোক তোমাকে জিততে হবে। তার জন্য জিঙ্গোইজম তৈরি করতে গেলে তৈরি করো, তার জন্য যদি সেনাদের মৃত্যু ঘটে, সীমান্তে মৃত্যু ঘটুক, তার জন্য যদি সীমান্তে সাধারণ নাগরিকের মৃত্যু ঘটে, মৃত্যু ঘটুক, কিন্তু এই জিঙ্গোইজম আমায় চালাতেই হবে। এটাই কি লাভ হলো? এটা ব্যাকফায়ার করলো। এইটা ব্যাকফায়ার কেন করলো? শুনুন, অথরিটেরিয়ানিজম বা স্বৈরাচার যখন নিজেকে সর্বশক্তিমান ভাবতে শুরু করে তখন তাই হয়। গতকাল প্রধানমন্ত্রী কি করছিলেন, তিনি একটি আলোচনা সভায় ছিলেন এবং সেখানে এমার্জেন্সি অর্থাৎ জরুরি অবস্থা নিয়ে তিনি যখন বক্তৃতা করছেন, তখনই দিল্লিতে সাধারণ একজন মারা গেছেন, একজন প্রাক্তন সৈনিক, তার সঙ্গে দেখা করতে যাওয়ার জন্য পুলিশ আটক করছে একজন সংসদ সদস্যকে, এবং যিনি একটি জাতীয় রাজনৈতিক দলের সহসভাপতি। দিল্লির মুখ্যমন্ত্রী তিনি দিল্লি রাজ্যে তার হাসপাতালে ঢুকতে পারবেন না, দিল্লির উপমুখ্যমন্ত্রী তিনি তার রাজ্যের হাসপাতালে ঢুকতে পারবেন না, আর উনি বলছেন যে জরুরি অবস্থার বিরুদ্ধে। এর চেয়ে বড় জরুরি অবস্থা আর কিছু হতে পারে? দ্বিতীয় না, আমার শেষ আমি যে কথাটা এখানে বিশেষ করে আমি বলতে চাইবো তা হচ্ছে, এই অথরিটেরিয়ানিজম গোটা ভারতবর্ষে মাথা তুলে, এবং যে বিরোধিতা করবে সাথে সাথে তুমি অন্য দেশে চলে যাও। এবং গোটা ভারতবর্ষ জুড়ে কেন ডিভিশন তৈরি করতে চাইছে? সরকার ফ্রিজ খুলে দেখছে কিসের মাংস রাখা আছে, আর 40 কোটি লোক ডালের দাম 40 থেকে 140 হয়েছে তার খোঁজ রাখে না, ফ্রিজে কি মাংস তা খোঁজ রাখতে যাচ্ছে কেন? তার কারণ বিভাজনের রাজনীতি, সাম্প্রদায়িকীকরণ হচ্ছে। এবং পশ্চিমবাংলাতেও দুঃখের কথা, এই ধর্মীয় মেরুকরণ এটা পশ্চিমবাংলাতেও ঘটানোর চেষ্টা হচ্ছে, এবং শাসক দল নানান জায়গায় জড়িয়ে পড়ছে, বুঝে কোথাও না বুঝে কোথাও। এবং এই মৌলবাদীরা কার সাহায্য হয়? কোথায় হয়েছে পৃথিবীতে ধর্মের নামে রাষ্ট্র করে এগোতে পেরেছে? এখানে যে হিন্দু তথাকথিত হিন্দু রাষ্ট্রের কথা বলছে, তাহলে উঁচু জাত নিচু জাতকে মারছে কেন? গোটা গুজরাটে যারা মুসলিম মৌলবাদের কথা বলছে, আইসিসের হাতে কে খুন হচ্ছে? 100 জন খুন হলে 99 জন মুসলমান। ফলে ধর্ম সাম্প্রদায়িকতা আলাদা। তার আগে আপনাদের দেখাবো ভোট বড় বালাই, সেই জন্য ভোট সামনে কয়েক মাসের মধ্যে, সেই জন্যই কি একটার পর একটা ইস্যু সামনে আসছে এবং প্রত্যক্ষভাবে পরোক্ষভাবে জড়িয়ে নেওয়া হচ্ছে সেনাবাহিনীকে। ভারতবর্ষে স্বাধীনতার পরে সম্ভবত এই পর্যায়ে এই প্রথম। अगर सूबेदार रामकिशन ग्रेवाल की मौत के बाद उनके परिवार को पिटने से बचाना, उनके परिवार को गिरफ्तारी से बचाना और उनके परिवार के अपमान के साथ विरोध करना राजनीति है, तो ऐसी राजनीति हम हर रोज करने को तैयार हैं। हमारा जवान या हमारा जो रिटायर्ड कोई भी जवान का कुछ भी इस तरह का घटना होता है और ट्रेजेडी होता है, उस पे राजनीति करना कितना गलत बात है। मैं चाहता हूं कि पूरा देश इस लड़ाई को आगे बढ़ाएगा, अंतिम सांस तक हम लोग और पूरा देश सैनिकों के लिए लड़ेगा। 1 रैंक 1 पेंशन सरकार से अब छीन के लेंगे सैनिकों के लिए, सब लोग मिलकर। নানা মুনির নানা মত। আত্মঘাতী প্রাক্তন সেনাকর্মীর পরিবারের সঙ্গে দেখা করতে চাওয়া কিংবা তার শেষকৃত্যে হাজির থাকা কি রাজনীতি? এই প্রশ্নেই শোরগোল রাজনৈতিক মহলে। প্রত্যাশিতভাবেই শাসকের একমত, বিরোধীদের উল্টো।
হরিয়ানার বামলা গ্রামে বৃহস্পতিবার সকাল থেকেই রাজনীতিবিদদের ভিড় ছিল। রাহুল গান্ধী থেকে অরবিন্দ কেজরিওয়াল, তুলনামূলকভাবে বিজেপি নেতাদের উপস্থিতি কম। হরিয়ানায় এখন বিজেপি সরকার, কিন্তু মুখ্যমন্ত্রী হাজির হননি শেষকৃত্যে। তিনি তখন শহীদদের সংজ্ঞা দিতে ব্যস্ত। शहीद केवल वही होते हैं जो सीमा पर लड़ाई लड़ते समय जो इस प्रकार से कैजुअलिटी होती है, वो शहीदों की संख्या में गिने जाते हैं। ऐसे पूर्व सैनिक कोई आत्महत्या करेगा, वो शहीदों की संख्या में नहीं। শেষকৃত্যে হাজির হতে সকাল সকাল হাজির রাহুল গান্ধী, কমলনাথ, ভূপিন্দর সিংহ হুডারা। তাদের উদ্দেশ্যে আবার বিজেপির প্রশ্ন, গত 60 বছরে কংগ্রেস কেন এক পদ এক পেনশন নীতি কার্যকর করেনি? বিরোধী আসনে বসার পর একজন প্রাক্তন সেনাকর্মী আত্মহত্যা করতেই কেন এখন রাজনীতির ময়দানে কংগ্রেসের সেনাপতিরা? राहुल गांधी से हम पूछना चाहते हैं कि जब आप केंद्र में सरकार में थे तब आपने 1 रैंक 1 पेंशन क्यों नहीं दिया? तब आप पूर्व सैनिकों को क्यों गुमराह करते रहे? বিজেপির অভিযোগ, দিল্লির উন্নয়নে নজর দেওয়ার বদলে অন্য রাজ্যের রাজনীতি নিয়েই বেশি ব্যস্ত থাকেন অরবিন্দ কেজরিওয়াল। কিন্তু বিরোধীদের আবার পাল্টা দাবি, এক পদ এক পেনশন নীতি নিয়ে কেউ যদি সবচেয়ে বেশি রাজনীতি করে থাকেন তাহলে তিনি নরেন্দ্র মোদী। দিন কয়েক আগে ভারত চীন সীমান্তে গিয়ে জওয়ানদের সঙ্গে দিওয়ালি পালন করার সময় তিনিই তো বুক ঠুকে ওআরওপির কৃতিত্ব নেওয়ার চেষ্টা করছিলেন আর বিরোধীদের ব্যঙ্গ করেছিলেন। सालों से 1 रैंक 1 पेंशन का मसला अटका पड़ा है, 40 साल अटका रहा, और जो सरकार में बैठे थे वो पता भी नहीं था कि है क्या चीज। बड़ा दुर्भाग्य देखिए, 1 रैंक 1 पेंशन मेरे जीवन का सपना था जिसको मैंने पूरा किया। কংগ্রেসের আরও প্রশ্ন, আত্মঘাতী সেনাকর্মীর পরিবারের সঙ্গে দেখা করতে রাহুল গান্ধীর হাসপাতালে যাওয়া যদি রাজনীতি হয়, তাহলে মধ্যপ্রদেশের সন্দেহভাজন সিমি জঙ্গিদের হাতে মৃত কনস্টেবলের দেহ কাঁধে নিয়ে হাঁটার শিবরাজ সিংহ চৌহানের এই ছবিও কি রাজনীতি নয়? কংগ্রেসের আরও প্রশ্ন, রাহুল একা হাসপাতালে গেলে যদি হাসপাতালের শান্তির পরিবেশ নষ্ট হওয়ার আশঙ্কা থাকে, তাহলে ওড়িশায় হাসপাতালে অগ্নিকাণ্ডের পর যখন জেপি নাড্ডা, ধর্মেন্দ্র প্রধানের মতো মোদীর প্রথম সারির মন্ত্রীরা সেখানে গিয়েছিলেন, সেটাই কি পরিস্থিতি বিঘ্নিত হয়নি? জয়ললিতাকে দেখতে অরুণ জেটলি, অমিত শাহদের হাসপাতালে যাওয়ার মধ্যেও কি কোথাও এক ফোঁটাও রাজনীতি লুকিয়ে নেই? বিজেপির দিকে ঝুঁকে থাকা জয়ললিতাকে দেখতে গেলেও অসুস্থ সোনিয়া কিংবা আহত অভিষেক বন্দ্যোপাধ্যায়কে তো দেখতে ছুটে যান না অমিত শাহরা? রাজনৈতিক ডিভিডেন্ড লাভের জায়গা নেই বলেই কি? বিরোধীদের এরকমই নানা প্রশ্নে জর্জরিত বিজেপি, আর বিজেপির পাল্টা হাতিয়ার সেই মৃত্যু নিয়ে রাজনীতির তত্ত্ব। এবিপি আনন্দ। এই দ্বিতীয় পর্ব শুরু করব 8 জন সিমি জঙ্গির এনকাউন্টার নিয়ে। একের পর এক বিবৃতি এবং তারপরে সেই সরকার, সেই প্রশাসনের দিক থেকে ঠিক উল্টো বিবৃতি। সত্যিটা কি? ক্রমশ রহস্যের মেঘ নিঃসন্দেহে মধ্যপ্রদেশের আকাশে ঘন হচ্ছে। দেখুন। এনকাউন্টার না ভুয়ো এনকাউন্টার? ভোপালে সন্দেহভাজন সিমি জঙ্গিদের মারার ঘটনায় নতুন করে ঘনিয়ে উঠল এই প্রশ্নের মেঘ। সৌজন্যে বিজেপি শাসিত মধ্যপ্রদেশেরই মুখ্যমন্ত্রী শিবরাজ সিংহ চৌহান এবং এটিএস প্রধান সঞ্জীব শামির মন্তব্য। কি বলেছেন শিবরাজ সিংহ চৌহান? বিরোধীরা যখন ভুয়ো সংঘর্ষের অভিযোগে সরব, তখন মধ্যপ্রদেশের মুখ্যমন্ত্রী সন্দেহভাজন জঙ্গিদের মারা প্রসঙ্গে বলে বসেছেন, নাশকতার ঘটনায় ধৃতদের বিচার করে শাস্তি দিতে বছরের পর বছর পেরিয়ে যায়। দিনের পর দিন তাদের জেলে রেখে চিকেন বিরিয়ানি খাওয়ানো হয়। তারপর তারা পালিয়ে আবার অপরাধে জড়িয়ে পড়ে। সন্ত্রাসবাদীদের জন্যও ফাস্ট ট্র্যাক কোর্ট থাকা উচিত। অতীতে আজমল কাসাবের সাজা ঘোষণার পরও তাকে জেলে বসিয়ে বিরিয়ানি খাওয়ানো নিয়ে প্রশ্ন তুলত তৎকালীন বিরোধী বিজেপি। তবে কাসাব ছিল দোষী সাব্যস্ত, আর এই 8 সন্দেহভাজন জঙ্গির বিচার চলছিল। কিন্তু যাই হোক না কেন, একজন রাজ্যের মুখ্যমন্ত্রী কি আদৌ এরকম বলতে পারেন? বিতর্ক আরও উস্কে দিয়েছে মধ্যপ্রদেশেরই এটিএস প্রধান সঞ্জীব শামির মন্তব্য। তিনি স্পষ্টই স্বীকার করে নিয়েছেন যে পুলিশ বা প্রশাসন যে যাই দাবি করুক, সংঘর্ষের সময় ওই 8 জনের কাছে কোনো বন্দুক ছিল না। তাহলে তাদের আত্মসমর্পণের সুযোগ দেওয়া হয়নি কেন? মধ্যপ্রদেশের এটিএস প্রধান সাফ জানিয়েছেন, ওই সিমি সদস্যরা পালাতে চাইছিল, তাই তাদের আটকাতে গুলি করা হয়েছে। বন্দুক থাক বা না থাক, ওরা ছিল কুখ্যাত অপরাধী। পুলিশ কোন পরিস্থিতিতে বল প্রয়োগ করবে আর কোথায় প্রাণ নেওয়ার মতো সিদ্ধান্ত নিতে হবে, সে বিষয়ে পুলিশি আইনে বিস্তারিত বলা আছে। যদি পুলিশের মনে হয় ওই ব্যক্তিরা পালাতে চাইছে, তখন তাদের কঠিন সিদ্ধান্ত নিতেই হয়। তবে এটিএস প্রধান যাই বলুন, সিদ্ধান্তটা আদৌ কঠিন ছিল কিনা তা নিয়ে প্রশ্ন তুলে দিয়েছে ময়নাতদন্তের রিপোর্ট। পারভেজ আলম নামে এক আইনজীবী দাবি করেছেন, ময়নাতদন্তের রিপোর্ট বলছে 8 জনকেই সামনে থেকে গুলি করা হয়, প্রত্যেকের বুকে এবং মাথায় গুলির আঘাত রয়েছে। ওই আইনজীবীর দাবি, ময়নাতদন্তের রিপোর্টই প্রমাণ করে দিচ্ছে এটা ভুয়ো এনকাউন্টার। कंट्रोल, ये 5 आदमी हमसे बातचीत कर रहे हैं, 3 आदमी वहाँ पीछे से खिसकने की फिराक में है। चारों तरफ से घिरवा दो, चारों तरफ से घिरवा दो।
ইতিমধ্যেই সামনে আসা ভোপাল কাণ্ডের ভিডিও ঘিরে এনকাউন্টারের সত্যতা নিয়ে বিভিন্ন মহলে প্রশ্ন উঠছে। কংগ্রেস তো সরাসরি ভুয়ো এনকাউন্টারের অভিযোগে সরব। বুধবার মমতা বন্দ্যোপাধ্যায়ও এ নিয়ে মুখ খুলেছেন। এই প্রেক্ষিতে শিবরাজ সিংহ চৌহান ও তার রাজ্যের এটিএস প্রধানের মন্তব্য বিতর্কে নতুন করে ইন্ধন যোগালো বলেই মত পর্যবেক্ষকদের একাংশের। এবিপি আনন্দ। বিজেপি নেতা স্বপন দাসের কাছে যাব। স্বপ্নবাবু কিছু মনে করবে না, চিত্রনাট্যটা খুব কাঁচা, মানে টালিগঞ্জে রিলিজ করলে এক সপ্তাহ চলতো না। আপনার এটিএস প্রধান সঞ্জীব স্বামী স্পষ্ট ভাষায় বলছেন যে নিহত সন্দেহভাজনদের কোনো আগ্নেয়াস্ত্র ছিল না। পুলিশ তো কয়েক ঘন্টা আগেও বলেছিল যে উল্টো দিক থেকে নাকি হেভি ফায়ারিং হয়েছে। কোমরের কাছে গুলি এফোর ওফোর হয়ে যাচ্ছে, মাথায় বুকে, কারুর কাছে কোনো অস্ত্র ছিল না, পয়েন্ট ব্ল্যাঙ্ক রেঞ্জ থেকে গুলি ছোড়া হয়েছে। দোষী সাব্যস্ত হলেও কিছু তফাৎ হতো না, মানুষকে গুলি করে খুন করা যায় না, রাষ্ট্রশক্তি পারে না। কিন্তু আমি বলছি যে বিচারাধীন বন্দী, আপনি বিশ্বাস করেন এটা আমি ভেবেছি সিনেমার চিত্রনাট্য হার খেয়ে যাবে? 8 জন একসঙ্গে জেল বেঁধে পালিয়ে তারা গ্রুপ করেছিল, এক্সচেঞ্জ অফ ফায়ার হচ্ছিল পুলিশের সঙ্গে, এবং মানে তারা কি না নেই তাদের কাছে, তাদের হাতে নাকি জিপিএস লাগানো ঘড়ি, তার পায়ে স্লিকার, টি শার্ট, জামা সব পেলো দাদা, একটা গাড়ি পেলো না। মানে আমি বলছি তো অত্যন্ত, আবার বলছি, কাঁচা চিত্রনাট্য। স্বপনবাবু, 8 জন এটা যে কুখ্যাত ছিল সেটা নিয়ে কোনো সন্দেহ নেই। 8 জন আন্ডার ট্রায়ালে আছে, আন্ডার ট্রায়াল প্রিজনার্স, এবং তাদেরকে নিয়ে এর আগে তাদের 3 জন জেল থেকে পালানোর, 3 বছর আগে জেল থেকে পালানোর চেষ্টা করেছে। তাদেরকে খান্ডোয়া থেকে তাদেরকে আবার ভোপাল জেলে ট্রান্সফার করা হয়েছে, সেখানে তাদেরকে রাখা হয়েছে। এখানে যে কথাটা কেউ বলছে না, তারা একজনকে গলায় ছুরি দিয়ে হত্যা করে তারা ওখান থেকে পালিয়েছে, তার জন্য কেউ কোনো কথাটা বলছে না। মানে ভারতবর্ষে মেরে সংবিধান আছে, আপনি গুলি করার কে? আদালতে প্রমাণ হলে ফাঁসি হবে, কঠোরতম শাস্তি হবে। একজন গুলি করে মারা যায় না, তারা একজন পুলিশ কনস্টেবলকে তারা মেরে সেই 8 জন পালিয়ে গেছে। তাদের বিরুদ্ধে রাষ্ট্রদ্রোহ, তাদের বিরুদ্ধে ডাকাতি, তাদের বিরুদ্ধে ব্যাংক ডাকাতি, বিভিন্ন ধরনের বিভিন্ন মামলা চলছে। অভিযুক্ত করুন, প্রমাণ করুন, ফাঁসি দেন। আদালত দিতে পারে না, আপনি দিতে পারেন না, রাষ্ট্রশক্তি দিতে পারে না, পুলিশ কমিশনার দিতে পারে না। ঠিকই আছে, সংবিধানটা ঠিক আছে। একবার তারা পালিয়েছে, তাদেরকে উড়িষ্যা থেকে গ্রেফতার করে আবার তাদেরকে নিয়ে যাওয়া হয়েছে, আবার তারা পালানোর চেষ্টা করছে সেখান থেকে, ওই দূর থেকে। আপনি বলছেন যে বারবার পালাচ্ছে, একটার পর একটা ধরা হচ্ছে, আবার পালাচ্ছে, তাতে গুলি করে মেরে দেওয়া ভালো না। মোটিভ পুলিশ তাদেরকে ধরার জন্য তারা পালানোর চেষ্টা করেছে, পুলিশ গুলি চালিয়েছে। দেখুন কিছু ঘটেছে কি না ঘটেছে তার জন্য একটা জিনিস, আমি কেন না কিছু ঘটেছে কি না ঘটেছে এই প্রশ্ন, এবং প্রশ্নগুলো ফুটেজ যখন রিলিজ করা হয়েছে একটার পর একটা সামনে এসছে। দেখুন কি কি প্রশ্ন আসছে ফুটেজ থেকে। ভোপাল এনকাউন্টার ঘিরে বিতর্ক তুঙ্গে। ঘটনার যে ভিডিও ফুটেজ সামনে এসেছে তা প্রশ্ন আরো জোরালো করেছে। প্রথম ভিডিওতে দেখা যাচ্ছে এনকাউন্টারে মৃত সিমির 8 সন্দেহভাজন জঙ্গির প্রত্যেকের দেহেই ধোপদুরস্ত পোশাক, পরনে জিন্স, চকচকে স্নিকার, হাতে ঘড়ি। তবে এতগুলি দেহ পড়ে থাকলেও কোথাও রক্তের চাপ চাপ দাগ নেই। ফুটেজে দেখা যাচ্ছে এক পুলিশকর্মী এক মৃতের কোমর থেকে ছুরিও বের করছেন। ছুরিটিও একেবারে চকচকে। গ্লাভস না পরেই গুরুত্বপূর্ণ প্রমাণ হাতে তুলছেন পুলিশ কর্মী। ভিডিওর অপর অংশে রাইফেল হাতে এক পুলিশ কর্মীকে দেখা যাচ্ছে। পেছন থেকে আরেকটা আওয়াজ, আর তারপরই গুলি চালান ওই পুলিশ কর্মী। প্রশ্ন উঠছে, এনকাউন্টার শেষ হয়ে যাওয়ার পর পুলিশকর্মী কাকে গুলি করলেন? তাহলে কি সন্দেহভাজন কোনো জঙ্গি তখনও বেঁচে ছিল? মাঝরাতে জেল পলাতক সন্দেহভাজন জঙ্গিরা নতুন পোশাক, জুতো, ঘড়ি এসব পেল কোথা থেকে? তর্কের খাতিরে যদি ধরেও নেওয়া যায় তারা এগুলো কোনোভাবে জোগাড় করেছিল, কিন্তু সেক্ষেত্রেও প্রশ্ন উঠছে, এত কিছু পেলেও পালানোর জন্য তারা সামান্য একটা গাড়ি জোগাড় করতে পারলো না? মৃতদের কাছে নতুন ছুরি বা এলো কোথা থেকে? এই ফুটেজে দেখা যাচ্ছে টিলার ওপর দাঁড়িয়ে 5-6 জন হাত নাড়ছে, আর এক দিক থেকে পুলিশ কর্মীদের কথাবার্তা শোনা যাচ্ছে। सिग्मा 113 कंट्रोल, ये आर्मी भी आ रही है। कंट्रोल, ये 5 आदमी हमसे बातचीत कर रहे हैं, 3 आदमी वहाँ पीछे से खिसकने की फिराक में है, चारों तरफ से घिरवा दो, चारों तरफ से घिरवा दो। 6 दिख रहा है सर। अरे अब 2 बैठे हैं, एक लंगड़ा रहा, चलते नहीं बन रही है।
পুলিশ কন্ট্রোল রুমের কথা থেকেই পরিষ্কার 5 জন আলোচনা করছিল। ছবিতে তাদের হাতে কোনো অস্ত্রও দেখা যাচ্ছে না। এই ভিডিও দেখে নানা মহলে প্রশ্ন উঠছে, পুলিশ যখন পলাতকদের সঙ্গে কথা বলছিল তখন কেন আত্মসমর্পণের প্রস্তাব দেওয়া হলো না? ঘিরে ফেলার পরও সন্দেহভাজন জঙ্গিদের জীবন্ত ধরার চেষ্টা কেন হয়নি? ওপরে হাত তুলে কি পলাতকরা আত্মসমর্পণের ইঙ্গিত করছিল? মধ্যপ্রদেশের বিজেপি সরকার এনকাউন্টারের বিচার বিভাগীয় তদন্তে রাজি নয়, বিরোধীরা আবার সেই দাবিতেই অনড়। সব মিলিয়ে বহু প্রশ্নের উত্তর এখনো অধরা। এবিপি আনন্দ। সুব্রত বন্দ্যোপাধ্যায়ের কাছে যাবো। সুব্রত বাবু, আমি বলছি তদন্ত কি হবে? যে পুলিশ, ধরুন আমি বলছি পুলিশি তদন্ত, সিআইডি তদন্ত, মধ্যপ্রদেশ সরকার তদন্ত করলে তার রেজাল্ট কি হবে? মুখ্যমন্ত্রী নিজে বলছে যে জেলে বসে এরা চিকেন বিরিয়ানি খেয়ে যায়, এরপরে তদন্ত হয়? আপনি সিবিআই তদন্ত দেবেন, সব আমলে, কংগ্রেস আমল বলুন, বিজেপি আমল বলুন, শাসকের তোতা পাখি, কে তদন্ত করবে? এনকাউন্টার আজ রাষ্ট্রীয় নীতি হিসাবে 70-এর দশক থেকে কংগ্রেস শুরু করে। ভারতে এবং পৃথিবীর নানা দেশে এনকাউন্টার এবং ফোর্স ডিসঅ্যাপিয়ারেন্স, বলপূর্বক এই দুটো শুরু হয়। তার লাস্ট হচ্ছে এটা, কদিন আগে আমরা কালকে সব যাচ্ছে মালকানগিরিতে, যেখানে ওই ওদের ঘুমন্ত অবস্থায় মেরেছে। আমরা 8-9 তারিখে যাচ্ছি ভূপালে এনকাউন্টারে এটা করতে। আমাদের মতো যে ঠান্ডা মাথায় খুন। আপনার যা প্রশ্ন করছে আমি রিপিট করছি না, সময় নেই। কিন্তু যেটা আমার খারাপ লাগছে সেটা হচ্ছে, তাকে যারা ডিফেন্ড করে যে বর্বরতা দেখাচ্ছেন, এটা ভারতীয় গণতন্ত্রের সঙ্গে সঙ্গতিপূর্ণ না। অনেক আমাদের গণতন্ত্রের দুর্বলতা আছে। যারা সংবিধান মেনে, আপনি যে বারবার প্রশ্ন, সংবিধান মেনে যারা ক্ষমতায় গেছে তাদের আইনের শাসনকে তুলে ধরতেই হবে। তারা আইনের শাসন ভাঙতে পারে না। স্টেটমেন্টগুলো তো আইনের শাসনের বাইরে। চিকেন বিরিয়ানি খাবে না, রুটি তড়কা খাবে, সেটা জেলের খাদ্যের লিস্ট আছে, সেটা খাবেই। যতদিন আন্ডার ট্রায়াল থাকবে, কনভিক্ট হবে, ততদিন হবে। মানলো কেন? দুটো কারণ আমার যেটা রিডিং হচ্ছে, মারার কারণের একটা পেছনে হচ্ছে যে কেসটা শেষ হয়ে আসছিল, হয়তো বেরিয়ে যেতে পারত বেকসুর। সিভিল বহু ক্ষেত্রে এরকম বেকসুর খালাস হয়েছে, সেইটার ক্ষেত্রে। এবং যেহেতু বিজেপি সরকার এবং তাদের যে রাজনৈতিক দলের একটা মুসলমান বিদ্বেষ, নাজিদের মতোই ইহুদি বিদ্বেষের মতোই মুসলমান বিদ্বেষ আছে, এবং তারা তখন তাদের নিকেশ করা ছাড়া দ্বিতীয় পদ্ধতি নেয়নি। আমার নিজের মত, এরকম সিকিউরিটি প্রিজনে যারা জঙ্গি, তাদের হাই সিকিউরিটি যেখানে, তারা এইভাবে একসাথে। আমি যদি রাজনৈতিক কারণ বলি, কেউ বলতেই পারেন যে দুর্নীতিরও একটা কারণ থাকতে পারে, ব্যাপম কেলেঙ্কারিটা একটু কার্পেটের তলা দিয়ে যাওয়া। কিন্তু আমি যদি বলি একদম স্পষ্ট ধর্মীয় মেরুকরণ, যে এইটারই চোরাগোপ্তা বিজ্ঞাপন হবে যে দেখো আমাদের সরকারই পারে গুলি করে মেরে ফেলতে। ইয়েস, এবং কোনো আইনের ক্ষমতায় থেকে, মানে সংবিধান মেনে ক্ষমতায় থেকে আইনকে মানতে হবে। সংবিধান মানে তোমাকে আইন মানতেই হবে, আইন প্রতিষ্ঠা করতে হবে, আইন ভাঙার জন্য নয়। এই বিভৎসতা ভারতীয় গণতন্ত্রে ইন্দিরা গান্ধী যখন নিজে ভেঙে ক্ষমতায় গেছেন তখন করেছেন। আর এরকম একটা নন এমার্জেন্সি সিচুয়েশনে একজন আন্ডার ট্রায়াল পিরিয়ড যদি পালিয়েও থাকে, দুবারও যদি পালায়, 2 বছর করে সাজা হবে, দুটো কেস হবে। আমি জেলে ধরে রাখতে পারছি না, সে পালিয়ে যাচ্ছে, তাকে গুলি করে মেরে দেবো? তাহলে সমস্ত জেলে আমি খাওয়াবো না, গুলি করে নিয়ে গিয়ে মেরে দাও, তাহলে জেলখানা খালি করে দাও। আবার কিষাণু না, ব্যাপারটা হচ্ছে এত অতিশয়োক্তি করে লাভ নেই। তার কারণ হচ্ছে, আপনি যেটা বলছেন, আদালত তার নির্দেশ দেওয়ার পরও, ফাঁসির ঘোষণা করার পরও একদল লোক সেই আদালতের দিকেও আঙুল তুলতে আমরা এই দেশে আপনার এই স্টুডিওতে বসেও আলোচনা করেছি। তো সুতরাং যারা রাষ্ট্রবিরোধী, যারা ভারতের সরকার এবং ভারতের সংবিধানকে হেয় করবে বলে যাদের এজেন্ডা, তারা ফাঁসি দিলে, আদালতও ফাঁসি দিলে তার বিরোধিতা করবে, সেই ফাঁসিটাকে জুডিশিয়াল কিলিং বলে আখ্যা দেবে, সেটা নিয়ে বড় বড় সিম্পোজিয়াম করবে এবং একদল লোক তাদেরকে প্রশংসা করে আশীর্বাদ করবে। এই সত্যটাও আমরা দেখেছি। আমি আদালতের এটা বিচার আমি সুজাত আমি সুজাতদার কথার সাথে অনেক ক্ষেত্রে একমত যে হ্যাঁ, বিচার বিভাগ তার কাজ করবে, পুলিশ প্রশাসন কাজ করবে, তার মধ্যে একটা পারদর্শিতা থাকবে, একটা ট্রান্সপারেন্সি থাকবে। কিন্তু আপনি বলছেন একদল, একটা এজেন্ডা, একটা ন্যারেটিভ ক্রিয়েট করা হচ্ছে। যেমনি আপনি যে প্রতিবেদনটা একটু আগে দেখালেন, তার লাস্টের দুটো অংশের আমি তীব্র প্রতিবাদ জানাচ্ছি। আপনি বললেন সোনিয়া গান্ধী এবং অভিষেক বন্দ্যোপাধ্যায় অসুস্থ হলে সেই সৌজন্য দেখান না।
আমাদের নেতারা অভিষেক বন্দ্যোপাধ্যায়েরও খোঁজ খবর নিয়েছেন, তাকে দেখতে হসপিটালে গেছেন, কেন্দ্রের মন্ত্রী নেতারা তার খোঁজ খবর স্বয়ং মুখ্যমন্ত্রীকে ফোন করে এবং বারবার নিয়েছেন, এবং সোনিয়া গান্ধী যখন অসুস্থ হয়ে পড়েন তাকে সেখান থেকে তোলার জন্য এন্ড আই রিপিট যে সেই প্রধানমন্ত্রী এয়ারক্রাফট পাঠিয়েছে। আটকানো উচিত ছিল, বের করে দেওয়া উচিত ছিল। কোনটা? আমার প্রশ্ন তো সেখানেই যে একজন বিজেপি নেতা যদি একজন তৃণমূল নেতাকে হাসপাতালে দেখতে যান, তাকে আটকানো উচিত, গাড়িতে বসিয়ে রাখা উচিত। আপনি দুটো জিনিস এক করছেন। যাকে রাহুল গান্ধী দেখতে গেছেন সেটা একটা বডি, একটা ডেড বডি, তাকে নিয়ে উনি উস্কানি দিতে গেছেন, উনি রাজনীতির সুরসুরি দিতে গেছেন, সেটা একটা ডেড বডি। ডেড বডিকে কেউ হাসপাতালে যেতে যায় না। রাহুল গান্ধী দেখাটা যদি আপত্তিকর, হাসপাতালে কিষাণু একটা যুক্তি দিয়েছে, হাসপাতাল লোকজন নিয়ে ঢুকতে চিৎকার হচ্ছে, একটা যুক্তি। পুলিশের যুক্তি দেয়নি রাহুলকে যখন আটকেছে। ইন্ডিয়ান লতে আই চ্যালেঞ্জ, আমি কোন টিভি চ্যানেলে আসবো না, তুই দেখাতে পারেন ইন্ডিয়ান লতে অ্যারেস্ট ছাড়া ডিটেনশনের কোনো প্রভিশন আছে। ইউ ক্যানট ডিটেন এনিবডি উইথাউট অ্যারেস্ট। আমি 2 ঘন্টা ওকে বসিয়ে রাখতে, আপনাকে 2 ঘন্টা বসিয়ে রাখতে পারি না। এটা ব্ল্যাটেন্ট ল ব্রেকিং অ্যাটিটিউড অফ দ্য পুলিশ। 100 বার আপনার সাথে একমত, কিন্তু একটা রাজ্য সরকার দেখা যে ডিটেন করেনি। আমরা নিজেরা ডিটেনশনের শিকার হয়েছি, এবং আমরা সিপিএম এর সময় হয়েছি, তৃণমূলের সময় হয়েছি। যেতে সুপ্রিম কোর্টে 2014 আমি ন্যাশনাল হিউম্যান রাইট কমিশন ছেড়ে দিলাম, গাইডলাইন সুপারি 2014 সালে পিউসি হিউম্যান রাইটসটাই তো মামলা করে আজকে এই জায়গায় 2014 সালে বলা হয়েছে সুপ্রিম কোর্টের রায়, পিউসিএল বাচ্চা গভর্নমেন্ট অফ ইন্ডিয়া, যে যদি কোনো এনকাউন্টার ডেথ হয় সেলফ ডিফেন্সে, আপনি বলছে গুলি চোরা বলছে, মেনে নিন, তাহলে 302 বলছে গুলি চলেনি না, ঠিক আছে, প্রথমটা ধরুন 302 এনকাউন্টার হলেই ফেক অর রিয়েল 302 পুলিশের বিরুদ্ধে মামলা, খুনের মামলা শুরু হবে। পুলিশ হ্যাজ টু গো টু দ্য কোর্ট অ্যান্ড প্রুভ যে একটা সেলফ ডিফেন্সে তারা 100 নম্বর ইনার পেনাল করে তারা সেই অনুযায়ী গুলি চালিয়েছে। একবার দেখে নেবো 70-এর দশক থেকে একের পর এক এনকাউন্টারে ভারতীয় রাজনীতি একবার নয় বারবার উত্তাল হয়েছে। এনকাউন্টার শব্দটা শুনলেই গা ছমছম করে উঠতে বাধ্য। চেজ, গুলির লড়াই, রক্ত, রোমহর্ষক বিষয়। 1982 সালের 11 জুলাই মুম্বাই পুলিশ গ্যাংস্টার মানিয়া সুরভেকে এনকাউন্টারে মেরেছিল। সেটাই ছিল মুম্বাইয়ের বুকে প্রথম এনকাউন্টার। সেকাল হোক কিংবা একাল, বারবার সামনে আসে এনকাউন্টারের ঘটনা, সেই সঙ্গে ওঠে ফেক এনকাউন্টারের অভিযোগও, অর্থাৎ অভিযুক্তদের হাতে অস্ত্র ধরিয়ে দিয়ে সাজিয়ে মেরে দেওয়া। জাতীয় মানবাধিকার কমিশনের তথ্য অনুযায়ী 2002 থেকে 2008-এর মধ্যে দেশে 440টি ভুয়ো সংঘর্ষের মামলা সামনে আসে। 2009-10 থেকে 2013 পর্যন্ত এরকম 555টি ভুয়ো সংঘর্ষের মামলা সামনে এসেছে। এর মধ্যে 2004-এ গুজরাতের ইশরত জাহানের এনকাউন্টারের ক্ষেত্রেও তৎকালীন মোদী পরিচালিত গুজরাট সরকারের পুলিশের বিরুদ্ধে ভুয়ো এনকাউন্টারের অভিযোগ উঠেছিল। 2005-এ গুজরাতেই সোহরাবুদ্দিন শেখ হত্যার ক্ষেত্রে ওঠে সেই ভুয়ো এনকাউন্টারের অভিযোগ। 2006-এ সেই গুজরাতেই তুলসীরাম প্রজাপতি মামলার ক্ষেত্রেও পুলিশের বিরুদ্ধে ভুয়ো এনকাউন্টারের অভিযোগ ওঠে। এর বাইরে 2004 সালে চন্দনদস্যু বীরাপ্পানকে মারার ক্ষেত্রেও স্পেশাল টাস্ক ফোর্সের বিরুদ্ধে ভুয়ো এনকাউন্টারের অভিযোগ ওঠে। 2008-এ দিল্লিতে বাটলা হাউস এনকাউন্টারের ক্ষেত্রেও উঠেছিল ভুয়ো সংঘর্ষের অভিযোগ। এরকমই নানা ঘটনার সঙ্গে বহু বিখ্যাত এনকাউন্টার স্পেশালিস্টের নামও শোনা যায় পুলিশ মহলে, যেমন মুম্বাই পুলিশের ইন্সপেক্টর প্রদীপ শর্মা। শোনা যায় এনকাউন্টারে তিনি 104 জনকে মেরেছেন। মুম্বাই পুলিশের আরেক বিখ্যাত এনকাউন্টার স্পেশালিস্ট হলেন সাব ইন্সপেক্টর দয়া নায়েক। তিনি এখনো পর্যন্ত 83 জনের এনকাউন্টার করেছেন। 26/11 মুম্বাই হামলায় নিহত ইন্সপেক্টর বিজয় সালাস্কার 61 জনের এনকাউন্টার করেছিলেন। বহু ক্ষেত্রে অভিযুক্তদের বিচারের আগেই শেষ করে দিতে যেমন ভুয়ো এনকাউন্টারের অভিযোগ ওঠে, তেমনি এক গোষ্ঠীর হয়ে অপর দুষ্কৃতী গোষ্ঠীর সদস্যদেরও ভুয়ো এনকাউন্টারে মেরে দেওয়ার অভিযোগ উঠেছে, যা নিয়ে তৈরি হয়েছে বহু ছবিও। এবিপি আনন্দ। মইদুলের কাছে আসবো। মইদুল, আমি আবার আমার বিগার পিকচারে ফিরবো। স্বাধীনতার প্রায় 70 বছর পর সেনাবাহিনীকে নিয়ে এই পর্যায়ের রাজনীতি কোনো দিন হয়েছে? মানে ভারতবর্ষের সর্বভারতীয় দল বলতে প্রথমেই যে শাসক যে বিরোধী এই মুহূর্তে মনে পড়ে, দুপক্ষই আলটিমেটলি সেনাবাহিনীকে রাজনীতির বোড়া করছে। মানে আমি বলছি যে ঠিক এইটাই তো তফাৎ ছিল শ্রীলঙ্কা কিংবা পাকিস্তানের সঙ্গে আমাদের। এক্স্যাক্টলি আমাদের দেখুন, এইটা তো আমার মনে পড়ছে না যে ভারতবর্ষের রাজনীতিতে সেনাবাহিনীকে ডিরেক্টলি মানে এইভাবে রাজনৈতিক বা দাবার যেটা বোর্ডে মতো করে ব্যবহার করা হচ্ছে, রাজনৈতিক খেলাটাকে ব্যবহার করা হচ্ছে, এইটা তো ভারতবর্ষের রাজনীতিতে এটা কিন্তু একটা খুব নতুন সংযোজন কিন্তু করছে। দেখুন, যুদ্ধ একটা ইস্যু হয়েছে ভারতবর্ষের রাজনীতিতে। 71 সালে বাংলাদেশ যুদ্ধে একটা ইস্যু হয়েছে, আপনার 1999 সালে কার্গিলের ইস্যু হয়েছে,
কিন্তু সেনাবাহিনীকে এইভাবে একখানা মানে রাজনীতিক ব্যবহার করা, এটা কিন্তু বিজেপির এই যে ভিকে সিং মানে বললেন, মানে মন্ত্রী যিনি প্রাক্তন সেনাপ্রধান ছিলেন, মানে উনি বলছেনটা কি যে কে কংগ্রেসের ওয়ার্কার, কে কংগ্রেসের ওয়ার্কার, মানে এটা তোমার জানার দরকার কি কে কংগ্রেসের ওয়ার্কার, কে কংগ্রেসের ওয়ার্কার। পঞ্চায়েত ভোটে কোন টিকিটে দাঁড়িয়েছে তার আত্মহত্যা, মানে একজন একটা আত্মহত্যা করেছে, লেজিটিমেট একটা কোনো রিজন আছে কি নেই, হোয়াট এভার দ্য কেস নেই, এটা তদন্ত হওয়া উচিত, ঠিক আছে সেটা করুক। কিন্তু প্রশ্নটা হচ্ছে যে আপনি এই কথাটা বলার আপনার দরকারটা কি? আমি বলছি এই কণ্ঠস্বর কিন্তু প্রাক্তন সেনাপ্রধানের নয়, রাজনীতিবিদ। এটাই তো ঠিক আলু চাষী আত্মহত্যা করলে বিভিন্ন রাজ্য সরকার যেরকম বলে থাকে যে বিবাহ বহির্ভূত সম্পর্ক, দাম্পত্য সমস্যা, মানসিক অবসাদ, অ্যাবসলিউটলি। এবং এই যে ঋণের দায় আত্মহত্যা রাষ্ট্র স্বীকার করবে না, কৃষক আত্মহত্যার ক্ষেত্রে তো এটা বারবারই দেখা গেছে। দেখুন আপনি এটা পরিষ্কার করে যেটা বললেন যে আমাদের যে আশেপাশের যারা দেশ, পাকিস্তান, বাংলাদেশ কিংবা শ্রীলঙ্কা, এইখানকার রাজনীতিতে কিন্তু সেনাবাহিনীর একটা প্রত্যক্ষ পরোক্ষ একটা তাদের যোগাযোগ আছে। আপনি যদি পাকিস্তানে দশক সেখানে মিলিটারি ডিক্টেটরশিপ, বাংলাদেশে প্রায় 1.5 দশকের মতো একটা মিলিটারি ডিক্টেটরশিপ, ভারতবর্ষতে এরকম কিছু নয়। সেনাবাহিনীর কিন্তু একটা আলাদা যে মর্যাদার জায়গা ছিল, যে প্রেস্টিজের জায়গা ছিল, যে রেসপেক্টের জায়গা ছিল, সেটা কিন্তু কোথাও না কোথাও রাজনেতারা দিচ্ছেন না। এবং রাজ ঠাকরের মতো লোকেরা তারা কিন্তু সেনাবাহিনীর নাম করে তোলাবাজি তুলছে। 1975 সালে জরুরি অবস্থা ভারতীয় গণতন্ত্রের জঘন্যতম ঘটনা, আমি সেটা স্বীকার করি। কিন্তু তার ঠিক 4 দিন আগে জয়প্রকাশ নারায়ণ একটা বক্তৃতা দিয়েছিলেন দিল্লিতে, তিনি প্রকাশ্যে বলেছিলেন সেনাবাহিনী তোমরা এই সরকারের কথা শুনবে না। এবং আমি মনে করি জয়প্রকাশ নারায়ণ কথা বলে ঠিক করেননি, অত্যন্ত অন্যায় কাজ করেছিলেন। এবং কংগ্রেস বলেছিল জরুরি অবস্থা জারির একটা বড় কারণ এইটা, এটা কি কারণ আমি জানি না। পরবর্তীকালে জর্জ ফার্নান্ডেজের বিরুদ্ধে একই অভিযোগ উঠেছে, তিনি সেনাবাহিনীকে নিয়ে 2-1 প্রশ্ন তুলেছিলেন। এই যে আজকে যে গত 2-3 দিন ধরে ঘটনাটা ঘটছে, এটা ভারতীয় গণতন্ত্রের পক্ষে কিন্তু ভালো না। এটা তো 2-3 দিন ধরে হচ্ছে না, মারা গেল, এটা 2 মাস ধরে হচ্ছে। বললো না মইদুল শুধু একজন মন্ত্রীর দিকে আঙুল তুলছে, কিন্তু রাহুল গান্ধী ওখানে ঠাকুর পুজো করতেই যান না, ওখানে আমি তো সেটাই বলছি। অরবিন্দ কেজরিওয়াল যে একদমই ঘোষণা করলেন, দিস ইজ ওয়ান টাইপ অফ পলিটিকিং দ্য সিচুয়েশন, এটাও বিপজ্জনক। শুধু তাই নয়, যখন 2 লাখ টাকা এখানে যে হয়েছিল, 2 লাখ টাকার আমার সময় প্রায় কমে এসেছে। হ্যাঁ, একটাই পার্টিনেন্ট প্রশ্ন, একটা প্রশ্নটা হচ্ছে যে কেন এই জিঙ্গোইজম তৈরির দরকার হচ্ছে। ঠিক কার্গিল যুদ্ধের সময় আমরা দেখেছিলাম একইভাবে জিঙ্গোইজম তৈরি করা হয়েছে, এবং একইভাবে সেই সময় দেশ সেনাকে বড়ে হিসেবে ব্যবহার করা হয়েছিল শুধুমাত্র রাজনৈতিক ফায়দা লোটবার জন্য। এই ক্ষেত্রে অত্যন্ত জঘন্যভাবে এক ধর্মের ভিত্তিতে মেরুকরণ করা হচ্ছে। যারা নতুন ন্যারেটিভকে নিজেদেরকে কোণঠাসা মনে করছেন, এবং যেটা শ্রমিকদা বললেন যে 3 তালাকের যে সেই তো ভিত্তিতে কমছে, সিপিএমের আজকে কোনো প্রাসঙ্গিকতা নেই। কেন কি যদি দুটো নির্বাচনে যদি 2 তালাক এবং তারপরে বিজেপি অপ্রাসঙ্গিক হয়, তাহলে সিপিএম এর কোনো প্রাসঙ্গিকতা নেই। ব্যবহার করেছিলেন যে সেনাবাহিনীকে বলেছিলেন যে বেআইনি অর্ডার মানবেন না, বেআইনি অর্ডার মানবেন না, কিন্তু একটা সিভিলিয়ান গভর্নমেন্টের অর্ডার মানবেন না, এই কথাটা বলে উনি কিন্তু ঠিক করেন। কিন্তু এখনকার রাজনীতি আরো বিপজ্জনক, কোনো সন্দেহের অবকাশ নেই। আমি এই অনুষ্ঠান শেষ করতে চাইবো যে সেনাবাহিনীর যে গৌরব, যে মর্যাদা এতক্ষণ আলোচিত হচ্ছে, একের পর এক রাজনীতির পাকে চক্রে পড়ে কোথাও বারবার একটার পর একটা ইস্যুতে সেটা কি ভুলুণ্ঠিত হচ্ছে। দেখুন, জম্মুতে পাকিস্তানের গোলায় আহত 14 মাসের ফুটফুটে পড়ি জানে না যুদ্ধ কি, জানে না রাজনীতি কি। কিন্তু কোটি কোটি দেশবাসীর মতো বড় হয়ে ও একদিন জানতে পারবে সীমান্তে প্রতি মুহূর্তে এরকমই অসংখ্য আঘাত সহ্য করে বুক চিতিয়ে আমাদের রক্ষা করে চলেছে সেনারা, দেশের সবচেয়ে সম্মানিত ও ভরসাযোগ্য প্রতিষ্ঠান। আর সেনাকে নিয়েই এখন রাজনীতি। কে সেনার কত বড় বন্ধু তা প্রমাণের চেষ্টা। বুধবার দিনভর রাহুল কেজরিওয়ালরা চেষ্টা করলেন আত্মঘাতী প্রাক্তন সেনা জওয়ানের পরিবারের সঙ্গে দেখা করতে, আর মোদী সরকারের হাতে থাকা দিল্লি পুলিশ তাদের দিনভর আটকে দেখা করতে দিল না। পর্যবেক্ষকদের মতে দুপক্ষেরই মূল উদ্দেশ্য রাজনীতি। একদিকে সার্জিক্যাল স্ট্রাইকের পর থেকে কৃতিত্ব নিতে মরিয়া বিজেপি কোনোভাবেই সেনার স্বঘোষিত সবচেয়ে বড় বন্ধুর জায়গাটা হাতছাড়া হতে দিতে রাজি নয়। উল্টোদিকে একের পর এক ভোটে বিপর্যয়ের পর রাহুল গান্ধীর কাছে এই ইস্যু কার্যত মেঘ না চাইতেই বৃষ্টির মতো। আর রাজনীতির এই যুদ্ধের সবটাই হচ্ছে আগামী বছর উত্তরপ্রদেশ, পাঞ্জাব, উত্তরাখণ্ড, হিমাচল প্রদেশের মতো রাজ্যে বিধানসভা ভোটের কথা মাথায় রেখে। কারণ এই রাজ্যগুলির বড় সংখ্যক বাসিন্দা সেনাবাহিনীতে রয়েছে, আর তাই 60 বছরে যা হয়নি এখন তাই হচ্ছে।
রাজনীতির পাকে চক্রে জড়ানো হচ্ছে সেই সেনাকেও, মত পর্যবেক্ষকদের একাংশের। নরেন্দ্র মোদী আসার পরেও উড়িতেই সেনা ছাউনিতে আক্রমণ করেছিল জঙ্গিরা, এবং সেই আক্রমণের ফলে প্রায় 11 জন সেনাবাহিনীর সদস্য মারা গেছিলেন। তারপরে আমরা দেখেছি নরেন্দ্র মোদী নওয়াজ শরীফের বাড়িতে গেছেন। মূলত পাঞ্জাব এবং উত্তরপ্রদেশের নির্বাচনকে মাথায় রেখেই এই আবেগটাকে কাজে লাগানো হচ্ছে। অথচ যে সেনার কৃতিত্বকে নিজেদের বলে ফায়দা তোলার চেষ্টা করছে রাজনীতিকদের একাংশ, সেই সেনাকেও কখনো অপমান, কখনো বঞ্চনার অভিযোগ উঠছে। সেনার নামে কার্যত তোলাবাজির ঢঙে দিল হ্যায় মুশকিলের পরিচালক করণ জোহরের কাছ থেকে 5 কোটি টাকা দেওয়ার প্রতিশ্রুতি আদায় করা হয়েছে, যে বৈঠকে উপস্থিত থেকেছেন খোদ বিজেপি শাসিত মহারাষ্ট্রের মুখ্যমন্ত্রী দেবেন্দ্র ফডনবিস এবং মহারাষ্ট্র নবনির্মাণ সেনার প্রধান রাজ ঠাকরে। প্রতিরক্ষা মন্ত্রক নির্দেশিকা জারি করে সশস্ত্র বাহিনীর সদর দপ্তরের সিভিলিয়ান অফিসারের তুলনায় সেনা আধিকারিকদের পদমর্যাদা কমিয়ে দিয়েছে। এতদিন পর্যন্ত একজন কর্নেল পদমর্যাদায় সশস্ত্র বাহিনীর সদর দপ্তরের ডিরেক্টরের সমান ছিলেন। সেখানে নতুন সরকারি নির্দেশিকা অনুযায়ী তিনি নেমে আসবেন জয়েন্ট ডিরেক্টরের পদমর্যাদায়। একজন ব্রিগেডিয়ারের সমান পদমর্যাদার অফিসার এতদিন সশস্ত্র বাহিনীর সদর দপ্তরে ছিলেন না। সাধারণত তাকে তুলনা করা হতো ডেপুটি ডিরেক্টর জেনারেলের সঙ্গে, অথচ এখন ব্রিগেডিয়ারের পদমর্যাদা হবে ডিরেক্টরের সমান। শুধু এই নয়, যে সেনা জওয়ান বা আধিকারিকদের লড়াইয়ে গুরুতর আঘাত বা অঙ্গহানির কারণে সেনা ছাড়তে হয়, তাদের পেনশনও এক ধাক্কায় বহু কমিয়ে দিয়েছে সরকার। লড়াইয়ের আঘাতের জেরে অক্ষম একজন সেনা জওয়ান যেখানে আগে 45,200 টাকা পেনশন পেতেন, সেখানে এখন তার পেনশন হবে 27,200 টাকা, অর্থাৎ মাসে 18,000 টাকা কম। আর এবার এক পদ এক পেনশন নিয়ে বঞ্চনার অভিযোগে আত্মঘাতী হলেন প্রাক্তন সেনা জওয়ান। তাদের অভাব অভিযোগের নিষ্পত্তি হবে কিনা তা ঠিক না থাকলেও আপাতমস্তক নিরপেক্ষ সেনাবাহিনীকে কিন্তু নামিয়ে আনা হলো রাজনীতির আখড়ায়, মত পর্যবেক্ষকদের। এবিপি আনন্দ। ঘণ্টাখানেক সঙ্গে সুমন নিবেদন করছে আধুনিক টিএমটি বার্স, ভরসা হামেশা। পাওয়ার্ড বাই বন্ধন ব্যাংক, ভালো আপনার ভালো সবার। সহযোগী নিবেদক সফেদ ডিটারজেন্ট পাউডার, সাফাইকা সুপারস্টার। বিবেকানন্দ হসপিটাল, দুর্গাপুর, আমরা জানি জীবনের মূল্য। শালিমার আগরবাতি, সুগন্ধি সম্পর্কে মেলবন্ধন। সাকসেস মেন্সওয়্যার, ড্রেস টু উইন।